আশরাফ কায়সার, আমি যখন আপনাদের সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করে দিচ্ছি আমার একটু সমস্যা হচ্ছে, কারণ আপনি জানেন যে সিনিয়র সাংবাদিক পরিচয়টা ইতিমধ্যে গালিতে পরিণত হয়েছে। আপনাদের দুজনের কি কোনো খারাপ লাগছে কিনা, কোনো অন্যরকম অনুভূতি হচ্ছে কিনা? জেসিন, আপনাকে তো আমি বন্ধু বলেই জানতাম, কিন্তু আপনি যখন আমাকে এটা বলেন তখন আমার অপমান লজ্জায় মাথা হেট হয়ে আসে। কেন বলি, ইদানিং এটি একটা গালি, এবং আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন যে ছবি দিয়ে দিয়ে সিনিয়র সাংবাদিকদের তালিকা করে প্রচার করা হচ্ছে, যারা কোনো তথ্যের ধার ধারে না, যাদের কোনো কাজ নেই, এবং যারা পতিত পলাতক গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করে কুযুক্তি মানে অপযুক্তি এগুলো দিয়ে তার ফেরা, কখন বেনাপোল দিয়ে হাঁটবেন। এক ভদ্র মহিলাকে আমি দেখলাম লন্ডন থেকে বসে উনি করেন, উনি নাকি বেনাপোল দিয়ে লং মার্চ করে আসবেন, তারপরে আবার পায়ে হেঁটে আসবেন, এরকম। তো এদেরকে এরা আসলে সমাজে এখন একটা হাসির পাত্র, এবং আমি প্রায় বলি যে আমি লেখক কিংবা একজন নাগরিক হিসেবে উপস্থাপিত হতে চাই, কিন্তু সিনিয়র সাংবাদিক হিসেবে না। এই পরিচয় আপনি মুছে ফেলতে চান? এটি আমি মুছে ফেলতে চাই। দেখুন, কখনো যখন তকমা লেগে যায়, কখনো যখন এটা ট্যাবু হয়ে যায়, তখন সেটিকে বাদ দেওয়াটা জরুরি। আচ্ছা, তাহলে এটা যারা সিনিয়র তাদেরকে আমরা সিনিয়র বলবো না? আসলে কিন্তু সাংবাদিক বললেই হয়। আমি আপনাকে একটা কথা বলি, আমি দেখেছি সারা পৃথিবীতে জার্নালিস্ট মানে জার্নালিস্ট, এবং তার সিনিয়র জুনিয়র এরকম বলা দরকার নেই। কিন্তু যে যুক্তিতে আমরা বলছি সিনিয়র সাংবাদিক শব্দটা যে আমরা পরিহার করতে চাচ্ছি, সেই যুক্তি যদি মাথায় রাখি, তাহলে তো সাংবাদিকদেরও গালি দেওয়ার মতো উপাদান আছে, এবং সেই গালিটাও দেওয়া হয়। যদি সেটা আরো বেড়ে এখন সিনিয়র সাংবাদিকের জায়গা নিয়ে নেয়, তখন কি সেই পরিচয় মুছে যাবে? তাই চাই। ধরেন আমি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে বলি, একজন মানে ক্রিয়েটিভ ডিরেক্টর নিজেকে কপিরাইটারই বলেন, কারণ ওনার ওগুলো পদ হতে পারে, কারণ ওনার বেসিক কাজ তো তাই। একজন সাংবাদিকের সাংবাদিক পরিচয় ছাড়া আমার মনে হয় আর কোনো পরিচয় জরুরি না। এবং সিনিয়র সাংবাদিক মানে কি জানেন? বেকার, কর্মহীন, টকশোতে হাজির হয়, কিছু টাকা গুজে নিয়ে বাড়িতে যায়, এবং বিভিন্ন মহলের হয়ে মানে কুযুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জিনিসগুলো ওভার দ্য ইয়ার্স, যে কথাটা বললেন সেটা ভীষণ সমস্যাজনক। বেকার হওয়া ওভার দ্য ইয়ার্স মানুষের অবজারভেশনে চলে এসেছে, এবং কেউ কেউ গায়ের জোরে কথা বলেন, কেউ কেউ সিন ক্রিয়েট করার চেষ্টা করেন, কেউ কেউ আবার ঘোষণা দেন আপাতত বিরতি নিচ্ছি। মানে এটি একটি অন্য রকমের মানে সম্প্রদায়ে পরিণত হয়েছে। আমি একটু এম এ আজিজের মন্তব্য শুনিনি, আমি কি আপনাকেও সিনিয়র সাংবাদিক ডাকা বন্ধ করে দেবো কিনা? না, আমাকে যা মনে চায় আপনার যেটা ভালো লাগে সেটা করি, কারণ আমি ওইগুলো খেয়ালই করি না। বট বাহিনীর কাজ বট বাহিনী করবে, আমার কাজ আমি করে যাব। তা আমি ব্যাপারটা হলো, এখনো ধরেন আমি কলাম লিখি, আমি এখনো আপনারা জানেন যে আমি পেশার সাথে জড়িত আছি। আপনারা সিনিয়র সাংবাদিক বলেন, এখন বয়স হয়েছে আমাকে সিনিয়র বলতেছেন, তাতে আমার কোনো বেদনা নেই। সাংবাদিক করলেও চেহারা দেখলে বোঝে। কিন্তু এই যে সিনিয়র সাংবাদিক শব্দবন্ধটা গালিতে পরিণত হচ্ছে, এটা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? যেহেতু তারা বলার চেষ্টা করতেছে, হয়তো সিনিয়র কিছু সাংবাদিক আছে যারা কথা বলে, তাদের কথাগুলো পছন্দ হয় না, এই জন্য সিনিয়রটাকে ট্যাগ দিতেছে, এরা খারাপ লোক, এরা অসত্য কথা বলে, এরকমই তাদের মানসিকতা। কিন্তু আমি এই সিনিয়র না লিখলেও আমি যা বলবো, সিনিয়র লিখলেও আমি তাই বলবো, একই কথা বলবো। এটা তার বিবেচনা। বট বাহিনীর কাজ বট বাহিনী করবে, আমার কাজ আমি করবো। শুধু আমি যোগ করি, হাসিনা আমলে যারা হাসিনার শাসনকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং জুলাইয়ের সময়ে ছাত্রদেরকে, তরুণদেরকে জঙ্গি বলছিলেন এবং যে কোনো উপায়ে দমন করার কথা বলছিলেন, আপনি জানেন 5ই আগস্টের পরে তারা পালিয়ে গেছেন, লুকিয়ে আছেন, বেকার হয়েছেন। তাদের এখন পরিচয়টি কি? তাদের একটা গ্রুপ কিন্তু সিনিয়র সাংবাদিক হিসেবে বাজারে আবির্ভূত হয়েছেন। যেমন বেকার শিল্পী, যিনি 500তম শিল্পী, যা খোঁজই কেউ জানতো না, তিনি আবার এমন সব স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসতে চাচ্ছেন। যে কথাটা আমি বলতে চাচ্ছি, প্রাসঙ্গিক না এমন অনেক বিষয় তারা প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। যেমন শেখ হাসিনার বিচারটি প্রাসঙ্গিক, তিনি কিভাবে ফিরবেন, পায়ে হেঁটে না নৌকায় করে নাকি উড়ে উড়ে, এটি কিন্তু প্রাসঙ্গিক না। তারা সেটিকে করে মূল যে অপরাধটি সেটিকে পাশ কাটাতে চাচ্ছে। মানুষের অবজারভেশন, দেখুন, শুধুমাত্র বট বাহিনীর অবজারভেশন তা কিন্তু না। অন্তর্বর্তী সরকারের অনেক সমালোচনা আমার মনে হয় আমার এই অনুষ্ঠানে করেছে, আপনারা দুজনও করেছেন। নিশ্চয়ই তার সরকারের অনেক বিষয় আছে যেটা আমাদের কারোরই পছন্দ হয়নি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে কি আসলে হাসিনা স্বৈরাচারের তুলনা চলে কিনা, সেটা যখন কেউ কেউ করে তখন দেখুন, আমি তাদের কয়েকজনের নাম বলতে পারি কিন্তু বলছি না, কারণ ঠিক শোভন না।
তারা ইউনূস সরকারের সমালোচনা করেন, প্রফেসর ইউনূসকে অনেকভাবে গালিগালাজ করেন। তারা একবারও খুনি হাসিনার নাম বলেন না, তারা একবারও ফ্যাসিস্ট হাসিনা বলেন না, তারা একবারও পলাতক হাসিনা বলেন না। তাদের ওই জায়গাটাতে একটা সফট কর্নার আছে, এবং তারা কেউ কেউ বর্তমান সময়কে তাদের আগামীর পুঁজি হিসাবে ব্যবহার করছেন। তাদের কাউকে কাউকে আমার মানসিকভাবে বিকারগ্রস্ত মনে হয়, কেননা তাদের জীবদ্দশাই তো জুলাই ঘটেছে, তাদের চোখের সামনে তো জুলাই ঘটেছে, এবং তারা কেউ কেউ ইনিয়ে বিনিয়ে ওই ফ্যাসিস্ট আমলটাকে প্রশংসা করার চেষ্টা করেন। দেখুন, জুলাইকে যদি আপনি খাটো করতে পারেন, প্রফেসর ইউনূসের 18 মাসকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন, তাহলে তো ওই ফ্যাসিস্টকে ফিরে আনার একটা নৈতিক জায়গা আপনার তৈরি হয়। তারা এরকম একটা ষড়যন্ত্রমূলক বয়ান তৈরি করেছেন, এবং আপনি খেয়াল করবেন তারা অর্গানাইজড। তারা টিভি পর্দা ছাড়াও বিভিন্ন জায়গায় মিলিত হন, সেই ছবিগুলো আবার সোশ্যাল মিডিয়াতে দেন, কারণ তারা সলা পরামর্শ করেন, তারা আজকে কোন বিষয়টি নিয়ে সামনে আসবেন এটি বলেন। এবং লাস্ট লাইন বলি, কোন কোন মিডিয়া অদায়িত্বশীলভাবে তাদেরকে আবার টকশোতে ডাকে, তাদেরকে লিখতে বলে, তারা কেউ কেউ রিসারফেসড হচ্ছেন। আপনি জানেন আমার একটা সিরিজ আছে যে তারা কি করে রিসারফেসড হচ্ছেন। আজকে আমি দিয়েছি তারা জলাবদ্ধতা হয়ে রিসারফেসড হচ্ছেন, কেননা কন্টেম্পোরারি ইস্যুতে তো তাকে আসতে হবে। এবং কি বলেছেন জানেন আজকে একজন, যে এই আমলে নাকি ওই ড্রেনেজ সিস্টেমের নাটবল্টু পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে, আগের আমলে ভালো ছিল। এই অথচ বৃষ্টির পরিমাণটা আপনি জানেন, বৃষ্টির পরিমাণ আপনি জানেন, আপনি জানেন জলাবদ্ধতার কারণ কি, আপনি বলছিলেন যে আমরা সেটা নিয়ে কথাও বলবো। তবে একটা কথা বলাই যায়, রাজনীতিতে যদি যুক্ত থাকে, সরকার পরিচালনায় যুক্ত থাকে, সে ফ্যাসিস্টের চাইতে চোর ভালো আমি মনে করি। কারণ চোরকে ধরা যায়, ফ্যাসিস্টকে ধরতে জীবন যায়, পার্থক্য এখানে। কিন্তু এম এ আজিজ, আমি আপনার কাছে শুনতে চাই, অপ্রাসঙ্গে আমাদের আজকের এই বিষয়টির কথা বলার কথা না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে এসেছে, যে আশাপাশে যেটা বলছিলেন, যে বয়ান তৈরির যে প্রচেষ্টা, শেখ হাসিনাকে প্রাসঙ্গিক রাখার যে প্রচেষ্টা, সেটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, শেখ হাসিনার ফলোয়ার তো বাংলাদেশে আছে, বড় দল ছিল। এখন এটা কিন্তু আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস এই পজিশন তৈরি করেছে। সে যদি নেপালের মতো 6 মাসের ভিতরে নির্বাচন দিত, তাহলে রাজনৈতিকভাবে কিন্তু আসলে আওয়ামী লীগের কবর হতো। খুব বেশি হলে 5টা-10টা সিট পেত, তখন ছিল। কিন্তু এখন যখন 18 মাস পরে নির্বাচন দিছে, তখন এরপরে যখন দেখা গেছে ইউনূসের আচরণ হচ্ছে প্রতিহিংসামূলক আচরণ, আর নিজেও কিন্তু নিজের কেস উইথড্র করছে, নানান কিছু করছে, এই কারণে মানুষ তাদের প্রতি একটু সিম্পেথি হয়েছে। কিন্তু তাদের ইউনূস যেটা বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অনেক ব্যারিয়ার আছে। শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে পারবে না, এক কথা। সুতরাং আপনি এগুলোকে এত গুরুত্ব দিচ্ছেন না? না, আমি গুরুত্ব দিচ্ছি। একটা বড় দল, তারা আসতে চাইছে, আত্মসমর্পণ করতে চাইছে, সব দলে বলে নিয়ে আসবে। ওরা আসবে কেমনে? আসলে তো গ্রেপ্তার হবে, আসলেই তো কোর্টে, একমাত্র কোর্টে আশ্রয় নেওয়া ছাড়া তার কোনো রাস্তা নাই। কেমনে আসবে? তাদের পাসপোর্ট নাই, ভিসা নাই, কিচ্ছু নাই। তারা তো আসলে তো সরকার, আমাদের সরকারের সাথে নেগোসিয়েট করেই আসতে হবে, ট্রাভেল পাস নিয়ে আসতে হবে। আর অন্যভাবে আসলে তো সে অনুপ্রবেশকারী হবে, সে তো দেশের নাগরিক না অফিসিয়ালি। তারা যারা আওয়ামী লীগের, আপনি দেখেন পুশিন হচ্ছে না পশ্চিমবঙ্গের থেকে, আওয়ামী লীগের যত নেতা সবগুলোর পাসপোর্ট কিন্তু নাই হয়ে গেছে। তো তারা তাদের একটা পুশিন করেন না কেন? তাদের একটা পুশিন, তারা তো পুশিন হলেই আমরা খুশি। শেখ হাসিনা আসুক, এটাও আমরা চাই, সরকারও চায়। 3 বার চাইছে না, আসে না তো, দিন তারিখ করে আসতে পারবে। অভ্যুত্থানের শক্তি যাই বলেন, সব আগে যেরকম ছিল 5 তারিখের আগে, ঠিক সেই সিচুয়েশন তৈরি। না, ঠিক আছে, কিন্তু তার যে বক্তব্য, সেটা আপনি বলছেন যে সে আসে না কেন, তা আসলে আসতে যে পারবে না, সে আপনার যুক্তিতে আপনি সেটাই বুঝিয়েছেন। কিন্তু কোনো কোনো আলোচনা এমন ভাবে আমি শুনি যে মনে হচ্ছে যে তিনি সিরিয়াসলি মিন করলেন যে তিনি আসবেন এবং আসতে চাইছেন এই দেশে। তার আচ্ছা, তাহলে আপনার কাছে, আপনার সাংবাদিক একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্লিজ। তার আত্মীয় স্বজন, তার কর্মী বাহিনী, নেতা বাহিনী ভারতের প্রায় 1000 আছে, না থাকলেও 800 আছে, 500 আছে। তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তারপরে এতগুলো পত্রিকা, 4-5টা পত্রিকায়, টেলিভিশনে সে ইন্টারভিউ দিল, কোনো জায়গায় একটা ভয়েসও পেলেন না আপনি তার সরাসরি। তিনি যে ইন্টারভিউটা দিছে, এটা নিশ্চয়তা কি? কারণ একমাত্র বড় দেশ হিসেবে ভারতে গদি মিডিয়া আছে, মনে রাখেন, বাংলাদেশে কিন্তু নাই। ভারতে গদি মিডিয়া আছে। গদি মিডিয়া মানে নরেন্দ্র মোদীর
আস্থাভাজন তারা। তো এখন ধরেন যে বিবিসি রয়টার্সের যে রিপোর্টটা ছাপছে, মানুষ বলতেছে এটা তো রয়টার্সে ভারতের প্রতিনিধি আছে না, আমাদের বাংলাদেশে বিবিসির আছে না, রয়টার্সে আছে না। এই যে কেয়ারটেকারের যে প্রেস সেক্রেটারি ছিলেন তিনি এপির ছিলেন না। তো সুতরাং এটা গদি মিডিয়াতে হতেই পারে, কোনোভাবে হয়তো পার্সেল করে দিছে যাতে এখানে কর্মীরা উজ্জীবিত থাকে বা আমরা একটু আমাদের আলোচনায় আসি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমি বলেছিলাম যে বন্যায় আক্রান্ত হয়েছে, বৃষ্টির পানিতে যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষ যেভাবে আটকে আছে, লক্ষ লক্ষ মানুষ আটকে আছে। এখানে আপনি জানেন যে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। আপনার কাছে কি মনে হয় আশরাফ কায়সার যে সরকার কি রাইট ট্র্যাকে আছে? কি করণীয় এই মুহূর্তে, কি করণীয়, এবং এরপরে আমরা হয়তো কেন সৃষ্টি হলো সে বিষয়ে কথা বলতে পারি? দেখুন, আমার মনে হয় যে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটিকে দুর্যোগ হিসাবে ঘোষণা করা জরুরি, তাহলে আপনি সমন্বিতভাবে কাজটি করতে পারবেন। সবসময় যেটি হয় একটি রাগঢাক করার চেষ্টা হয় যে কত মৃত্যু হলো, কত জলাবদ্ধতা হলো। আচ্ছা, তার সাথে আমরা শুনতে পাচ্ছি যে এই যে আমাদের উন্নয়নের যে জয়গান, সেই উন্নয়নের জয়গান কিন্তু প্রকৃতি বিরুদ্ধ। আপনি ড্রেন বন্ধ করে দিচ্ছেন, আপনি নদী বন্ধ করে হাউজিং করেছেন, খাল বন্ধ করে দিয়েছেন, বক্স কালভার্ট বলে একটা অদ্ভুত জিনিস ঢাকা শহরে ঢুকেছে। এইগুলো এক জায়গা থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, এখন সেটির সময় কিনা আমাদের ভাবতে হবে। আর তৃতীয় হচ্ছে অনেক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের কারণেও নাকি জলাবদ্ধতা হচ্ছে। যেমন আমি চিটাগংয়ে শুনলাম যারা ঘের চালান, সেই ঘের ঠেকানোর জন্য সাতক্ষীরা বা চিটাগংয়ে কিছু কিছু সুইচ গেট খোলা হয়নি, যে কারণে পানি আটকে গেছে, ভেতর দিকে চলে এসেছে। এইগুলোর না একটা ট্রান্সপারেন্ট তদন্ত করে আমাদেরকে, দেখুন অতিবৃষ্টি তো হতেই পারে, এর উপরে তো আপনার হাত নাই, আবার বৃষ্টি না হলেও আমরা সমস্যা বলছি। কাজেই এই বৃষ্টির পানি বা জলাবদ্ধতা কোথা দিয়ে যাবে, কিভাবে আমাদের জীবনযাপন ঠিক থাকবে, এটি একটি সমন্বিত, এবং আপনি কিছু বিশেষজ্ঞকে নিবেন, কারণ এই যে বাগাড়ম্বরপূর্ণ মন্ত্রীরা তারা আসলে এগুলাতে অতটা বোঝে না। আর সরকারের ভেতরে কিন্তু অনেক দক্ষ যোগ্য লোক আছে, তাকে কথা বলতে দিতে হবে, এবং সবসময় স্থাবকদের সাথে নিয়ে ঘুরলে হবে না। আমার মনে হয় যে এখন পর্যন্ত যত দ্রুত ঘটনা ঘটেছে, দেখুন আমরা ঢাকা শহর নিয়ে অনেক বেশি এফেক্টেড, কারণ আমরা চোখের সামনে দেখতে পেয়েছি মেট্রো রেলের নিচে পানি, এক্সপ্রেসওয়ের র্যাম্পে পানি, এগুলো হয়েছে। এটি আমরা কিন্তু ফলাফল দেখতে পাচ্ছি, কিন্তু এর কার্যকরণ কিন্তু আমরাই। আমাদের উন্নয়ন, আমাদের ড্রেন ভরা, আমাদের প্রত্যেক জনের ব্যক্তিগত জীবনযাপনও এর জন্য দায়ী। কাজে এটি শুধুমাত্র সরকারকে দায়ী করা, এটি আমার মনে হয় যে দোষারোপের একটা রাজনীতির মতো মনে হবে। কিন্তু প্রশাসনিক ক্ষমতা তো সরকারের, সাধারণ মানুষ তাদের দায়িত্বটা পালন করেছেন কিনা সেই প্রশ্নটা সামনে চলে আসে। তবে আমি যেটি আপনাকে বলতে চাচ্ছি যে 80-র দশকেও কিন্তু এই ধরনের দুর্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার দুর্যোগ কেন্দ্র খোলা হতো, জাহাঙ্গীরনগরে খোলা হতো। আমরা এই যে 15 বছরের স্বৈরশাসন আমাদের জীবন থেকে ডিরেক্টলি অনেক কিছু কেড়ে নিয়েছে, যেমন ভোটাধিকার কেড়ে নিয়েছে, কিন্তু আবার ইনডিরেক্টলি অনেক কিছু কেড়ে নিয়েছে। আপনার যে সামাজিক শক্তি সেটিকে কেড়ে নিয়েছে, সমবেত হওয়ার যে শক্তি, সেটি আমাদের সেই প্রচেষ্টাকেও ফিরিয়ে আনতে হবে। আমার নিশ্চিত মনে আছে, আমি 88 সাল বা পরবর্তী বন্যায় আমি নিজে কাজ করেছিলাম, চাঁদা তুলেছিলাম, লঙ্গরখানা খোলা হয়েছিল, রুটি বানানো হয়েছিল, ত্রাণ পৌঁছানো হয়েছিল। এখন আমরা সবাই সরকারের দিকে তাকিয়ে থাকি, পা গুটিয়ে, হাত গুটিয়ে। আমাদের সেই সামাজিক শক্তি আবার ফিরিয়ে আনতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এম এ আজিজ, আপনার কাছে কি মনে হয় যে সরকার ইমিডিয়েট কি করণীয়, বা সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সেখানে আপনার কোনো কিছু অ্যাড করা উচিত বলে মনে করেন? চিটাগাং না, সব শহরের যে এখন যে অবস্থা, যে জায়গায় নিয়ে আসা হচ্ছে, ইমিডিয়েট এটার সমাধান নেই, এটার সমাধান নেই। অনেক জায়গায় ম্যানমেড সমস্যা তৈরি করা হচ্ছে। কারণ ঢাকা শহরে বলেন তো এই ধরনের সৌভাগ্যবান শহর কোথায় আছে? চারদিকে নদী, চারদিকে নদী। নদীর জন্য বহুত পরিষ্কার করার জন্য বাজেট গেছে, সব পানিতে জলে চলে গেছে। তো আপনি এক মেসি কিন্তু খেলতে পারবে না, এক মেসি খেলতে পারবে না। ধরেন উনি তো 10টা অ্যাডভাইস দিয়েছে বন্যার্তদের পাশে দাঁড়ানো, প্রশাসনকে, তার পার্টির কর্মীদেরকে, কই দেখতে পাচ্ছি না, তো পাচ্ছে না। দেখেন, আমি 1991 সালে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়েছিল, তখন দেখতাম যে ওই জলোচ্ছ্বাসে, তার আগে পরে তো হয়েছে, প্রেস ক্লাবের সামনে, টিএসসির সামনে ছাত্ররা, যুবকরা, ক্লাব, এরা টাকা তুলত। সেই টাকা
অপচয় হয়েছে, কেউ মেরে খাইছে, এরকম কোনো উদাহরণ নাই। আমি তখন কিন্তু ডিউজের নেতা ছিলাম। ত্রিফলের ভিতরে ট্রাকে সাংবাদিকরা যেটা দিছে এটাকে ট্রাকে তুলে ত্রিফলের নিচে বৃষ্টির আড়ালে যায় সেই কক্সবাজার চলে গেছি, ওখানে সাংবাদিকদের ডেকে নিয়ে ওটা ডিস্ট্রিবিউট করে আসছি। এখন কই একটা সাধারণ ক্লাব, একটা তরুণ কেউ নামছে? অর্থাৎ এই দেশের সরকার যে আসে সে করুক, তার দায়িত্ব, অন্য কারো মানুষ দায়িত্ব তার কাজে নিতে চায় না। সুতরাং- একটি কথা এখানে বলতেই হয়, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে সহযোগিতা, ত্রাণের জন্য সহযোগিতা, এটা সমন্বিতভাবে তোলার জন্য, উত্তোলনের জন্য আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় দেখলাম যে ছাত্রদের একটা উদ্যোগ ছিল সেখান থেকে টাকা উত্তোলনের। পরবর্তীতে আনফরচুনেটলি সেই টাকাটা, এবং আমরা কল্পনাও করতে পারিনি যে পরিমাণ সহযোগিতা তখন এসেছিল, তারা পেয়েছে, কিন্তু সেই টাকা নিয়েও কিন্তু আমরা প্রশ্ন দেখেছি। সুতরাং এখন আবার উদ্যোগ নিলে মানুষ কি একইভাবে ঝাঁপিয়ে পড়বে, একইভাবে আসবে? আশাপ কাছে আপনার কাছে কি মনে হয়? দেখুন, খারাপ উদাহরণ তো তৈরি হতেই পারে, তার মানে কি আপনি ভালো কাজ বাদ রাখবেন? এগুলো কিন্তু অজুহাত। আমি মনে করি যে একটা সমাজের শক্তি হচ্ছে তার রাজনীতির বাইরের মানুষ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এরা বা আপনার সাংবাদিকদের ইউনিয়ন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পেশাজীবীরা, তারা কি সমাজের নিয়ামক না? তারা কি সমাজের শক্তি ধারক না? তারা কি এই সমাজের মানুষ না? আমরাই তো এফেক্টেড। কাজে আমি বলছি যে একটা খারাপ উদাহরণ হতেই পারে। এটা মানে এই না যে এখন আপনি তখন তো রাজনৈতিক দলের কর্মীরা কোথায়? তাদের কর্মীদেরকে তো আমরা মাঠে দেখছি না। সরকারকে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকা আমাদের মতো দেশের সাথে মানায় না, একদমই না। এম এ আজিজ, তাহলে আপনাদেরকে দুজনকে জিজ্ঞেস করছি, আপনারা কোন উদ্যোগ নেবেন কিনা? না, আমরা উদ্যোগ নেওয়া তো এককভাবে কঠিন। এককভাবে না, কেউ না কেউ তো নিতে হয় উদ্যোগটা, তারপর পেছনে আমার কাছে কোনো পয়সা নেই, সোজা কথা। এখানে টাকা দরকার। আমার পক্ষে সম্ভব না ইন্ডিভিজুয়ালি গিয়ে ওখানে চুরি ঠাকানো। ধরেন এই যে তরুণদের কথা বললেন যে টিএসসিতে সংগ্রহ করছে, অনেক নারী এসে তাদের আংটি দিয়ে দিছে, আংটি দিয়ে, পরে শোনা গেছে যে এর অংশ বেঁচে গেছে, ব্যাংকে রাখছে, টাকার হদিশ নাই, টাকার হিসাব নাই। এটা ইনফ্লুয়েন্স করে। যখন আমাকে কেউ টাকা দিতে চাইবে সে ভাববে যে ওরকম মেরে খাবো কিনা। কারণ যাই বলেন, এখন তো মানুষের মনোজগৎ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে আমি বলবোই যে তরুণদেরকে ইউনুস ব্যবহার করে এই যে মব সন্ত্রাস, চুরি ধুরি চালু করে দিয়ে সমাজটাকে কিন্তু আরো পিছিয়ে দিছে। আচ্ছা, আমরা ভালো কাজ করা খুব কঠিন। এর বাইরে আর কোনো কিছু করা উচিত বলে আপনার কাছে মনে হয় কিনা? এর বাইরে যেটি দরকার, দেখুন এখন তো আমরা অ্যাডহক সলিউশন ভাবছি। পানি চলে এসছে, অতিবর্ষণ হয়েছে, পাহাড়ি ঢল নেমেছে, আপনার আমাদের পাহাড়গুলো কিন্তু খুব বেশি পুরনো দিনের না, অতএব ল্যান্ডস্লাইড হয়েছে, তাই তো? এখন আপনাকে ঠেকার কাজ চালাতে হবে। এই জন্য আমরা বলছি যে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে হবে, তাকে আশ্রয় কেন্দ্রে আনতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু আমরা এই জনপদেই তো থাকবো, অতএব এই জনপদের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমাদের করণীয় কি? আমি আপনাকে বলি, কক্সবাজারে, বান্দরবনে, রাঙামাটিতে পাহাড় ধসে পড়ে, এটি আজকে না, এটি আমাদের প্রায় 50 বছর দেখা। কাজে প্রতিবার মাইকিং করা হয়, যখনই বৃষ্টি শুরু হয় মানুষগুলো আর ফিরে আসতে চায় না, তারপরে শোনা যায় 22 জন মারা গেছে, 20 জন মারা গেছে। এর সমাধান কি? কাজেই আপনাকে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে যে সে তার নিরাপদ আশ্রয় আসবে। দেখুন, গরিব মানুষ, আশ্রয়হীন মানুষ, তার উপার্জনের জায়গা নেই, তাদেরকে আপনাকে কোনো একটা সরকারি ভর্তুকির আওতায় এনে দেখাতে হবে। আরেকটা হচ্ছে যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনাকে করতেই হবে। ধরুন, যেই শহরগুলোতে পানি জমেছে বা যে অঞ্চলগুলোতে আমরা অনেক সময় অতীতে কখনো এখানে পানি দেখিনি, তার মানে নতুন নতুন উন্নয়ন হচ্ছে, নতুন নতুন স্থাপনা তৈরি হচ্ছে। আমাদের সবাই মানে কোনো একটা নদী বা খাল ভরে উন্নয়ন করতে সবচেয়ে আগ্রহী। আপনি জানেন, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বসিলা খাল দখল করে তার সঙ্গীত একাডেমি করেছেন, তার পাশেই আবার একজন গরু মহিষ পালনের কাজ করেছেন, তার পাশেই একজন সাবেক সামরিক কর্তা একটা বিশ্ববিদ্যালয় করেছে, আবার এদিকে আরেকজন লোক তুরাগ নদী ভরে ফেলেছেন। এরা তো আমাদের সবাই পরিচিত। এরা আবার পদক দেয় অন্যদেরকে, চিন্তা, লেখা, কবিতার জন্য পদক দেয়। উনি ওই খালটার নাম হচ্ছে রামচন্দ্রপুর খাল। এই যে 3 জন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বিশ্ববিদ্যালয়, এগুলো বললাম, এদেরকে ডেকে আনেন, আপনি এদের শাস্তি দেন। দেখুন, বুলডোজার গিয়ে হকারদের দোকান ভাঙা, ফুটওভার ব্রিজের নিচে, ইট টেকস এ সেকেন্ড। আপনি এই 4টা লোককে ডেকে আনেন, শাস্তি দেন, 4000 লোক আর এই কাজ কখনো করবে না।
কাজেই আমি আচ্ছা, বলছি যে একটা একটা বিষয় একটু আনতে দীর্ঘমেয়াদী চাই, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ তো এখন অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এখানে এত মানুষ বন্যা কবলিত হয়ে আছে। আমরা দেখলাম যে আশ্রয় কেন্দ্র অনেক, চট্টগ্রামে দুর্যোগপীড়িত এলাকায় আমি দেখলাম যে 1057টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, 12,000 মানুষ আশ্রয় নিয়েছে, হুইচ ইজ নট, যেখানে 10 লক্ষ মানুষ পানিবন্দী সেখানে 12,000 মানুষের আশ্রয় কেন্দ্রে আছে। তার মানে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না। আবার জিয়া, যেটা জেনারেল রিলিফ, সেই রিলিফ দেওয়া হয়েছে 2,15,00,000 টাকা নগদ এবং 3,450 মেট্রিক টন চাল দুর্গতদের মাঝে দেওয়া হয়েছে। এটা আপনার পুরো সাউথে, চিটাগাং, কক্সবাজার, রাঙামাটি সব এই এলাকাগুলোতে। এখন এইটা যে এনাফ না, এখানে যে মানুষের এগিয়ে আসতে হবে, এই বিষয়টা কিন্তু সামাজিক যোগাযোগের মধ্যে কোথাও আলোচনায় নেই। আলোচনা হচ্ছে যে বিরোধী দলীয় নেতা হেঁটে হেঁটে পানিতে গেলেন, সেখানে গেঞ্জি পরে গেলেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আবার আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী কেন গেলেন না। এটাই কি আলোচনার বিষয় হওয়া উচিত? আমার মনে হয় একদমই না। দেখুন, এগুলো বেহুদা এবং অহেতুক আলোচনা। আলোচনা হচ্ছে যে আপনি আশ্রয় কেন্দ্রে মানুষগুলোকে আনতে পেরেছেন কিনা, তাদেরকে কতদিন খাবার দিতে পারবেন, তাদেরকে কতদিন আপনি রাখতে পারবেন। এটি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে নামকরা রাষ্ট্র। সেই রাষ্ট্র দুর্যোগ নিয়ে হিমশিম খাবে কেন? আপনি ঘূর্ণিঝড় মোকাবেলা করেছেন, আপনি প্রতি বছর বন্যা মোকাবেলা করার জন্য দক্ষ। বাংলাদেশ ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপোর্ট করতে পারে, এরকম ক্যাপাবিলিটি এই দেশের আছে। এনজিওদের কথা আপনি দেখেন, আমাদের এখানে বিশ্বের সবচেয়ে বড় এনজিও আছে, তারা কয়েক ঘন্টার মধ্যে দুর্গত এলাকায় চলে যেতে পারে। আমার মনে হয় আমাদের এই শক্তিগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্যা হচ্ছে ঘরে বসে চায়ের কাপ হাতে নিয়ে পলাতকদের মতো একটি অদায়িত্বশীল মন্তব্য করলাম, এটি আমাদের খুব বেশি গণায় ধরা উচিত না। কাজে আপনাকে আশ্রয় কেন্দ্রে আনতে হবে, খাবার পানির ব্যবস্থা করতে হবে। আপনি এই যে সাংস্কৃতিক সংগঠনগুলো, তারা নাটক, গান, নৃত্য দিয়ে প্রায়শই ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করে, তাদেরকে দুর্গতদের সহযোগিতা করতে হবে, তারা সামনে আসতে হবে। আপনি স্পোর্টস অর্গানাইজেশন, খেলাধুলা, পাড়া মহল্লায় আমাদের সংগঠনগুলো আছে, পেশাজীবীদের সংগঠনগুলো আছে, সাংবাদিক পর্যন্ত। আপনি জিজ্ঞেস করছিলেন আজিজ ভাই আর আমাকে, আমরা যোগ দিতে চাই যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অ্যামাউন্টের অনুদান সহ। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, তরুণদের কোন দুর্যোগে কোন ফান্ড থেকে তহবিল তসরুফ হয়েছে, এর জন্য আমার পরবর্তী কোনো কার্যক্রম তরুণ বিচ্ছিন্ন হবে এটি ভাবার কোনো কারণ নাই। আমার শেষ সময় পর্যন্ত আমি তরুণদের উপর আস্থা রাখতে চাই। আপনার মনে আছে 24 সালে তরুণদের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, দেশের টাকা চুরি করে, মানুষ খুন করে। কই রাজনীতিবিদরা তো পাচ্ছিলেন। তরুণদের রাজনীতি নিয়ে যেহেতু প্রসঙ্গ এসেছে, আমি একটু কথা বলবো, কিন্তু তার আগে এম এ আজিজ, আপনার মন্তব্য শুনিয়ে। আমরা রাজনৈতিক দোষারোপটা অনেক বেশি দেখছি, বিএনপি ব্যর্থ, বিএনপি সরকার ব্যর্থ ইত্যাদি কথা এখনই বিরোধী জোট থেকে বলা শুরু হয়েছে। একজন নেতা, এনসিপির মুখ্য সমন্বয়ক, আমি নামও বলতে পারি আপনাদেরকে, নাসিরউদ্দিন পাটোয়ারি, বোঝার জন্য তিনি বলছেন বিএনপির এমপি মন্ত্রীরা বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না। তো আপনার কাছে কি মনে হয় যে এরকম সময়ে আসলে মানে এই মন্তব্যকে কিভাবে দেখেন? না, সে তো অনেক দিনের সময় বেঁধে দিচ্ছে না, 7 দিন 5 দিন, এখনো তো সরকার আছে, থাকবে, 5 বছরই থাকবে, আবার নির্বাচন হবে, তাদের কোনো ভাগা নেই। তারা কিন্তু ডেড কেস, যাই বলেন এনসিপি ডেড কেস, এটা নিয়ে আলোচনা করে কোনো দরকার নেই। এরা শেষ হয়ে গেছে, ইউনুস শেষ করে দিচ্ছে তাদের, সবাইকে বলছে উদ্যোক্তা হও। এরা সব এখন এমপি মন্ত্রী হতে চায়। তারা কেউ লেখাপড়া করছে বলেন? এখন ধরেন এই যে 6 জন সামনের সারির নেতা আছে, এই যে হারুনের ভাতের হোটেলে 4 জন আন্দোলনের নেতা ছিল, আর ভাতের হোটেলে আর 2 জনকে খামাখা ধরে নিয়ে তাদের নেতা বানায় দিছে। তা তো ছাত্রলীগের ছিল, তার বাপে আওয়ামী লীগের ছিল, এখন হয়েছে এনসিপি। এটা করলে তো হবে না। তো আমার কথা হচ্ছে, তোমরা পলিটিক্স করতে করো, সমস্যা নাই, কিন্তু মানুষকে এর উপর তিরস্কার করবা। তুমি কইছিলা বলেন 5 দিন 7 দিন সময় বেঁধে দেয়, বঙ্গোপসাগরে যাওয়ার পালানো যায়। বঙ্গোপসাগরে যাবে কেন? দেশেই তো থাকবে। প্রয়োজনে লন্ডনে যাবে, প্রয়োজনে অমুক দেশে যাবে, বাড়িতে যাবে, আমার পাবনা বাড়িতে যাবে, সমস্যা কি? এগুলো কোনো কথার জন্য কথা। আমি যেটা বলছি, ধরেন এই যে বন্যার বিষয়টা, এটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে একবারে সমাধান না করলে হবে না। কারণ যে এখন ধরেন বৃষ্টি হচ্ছে, চেরাপুঞ্জির থেকে শুরু করে বৃষ্টি হচ্ছে, ঢল, আমরা ডাউনস্ট্রিমের দেশ, এই ঢলটা ওখান থেকে আসতেছে, বৃষ্টিতে এটা অ্যাড হয়ে বিরাট বন্যা হয়ে গেছে। তা আপনি ওইখানে যদি পানি ধরেন, আমরা যেমন বলি তিস্তা বলেন, গঙ্গা বলেন, যেসব জায়গায় 55টা 50টা রিভার আছে, আন্তর্জাতিক রিভার, 40টা
ভারতের প্ল্যান আছে, টাকার জন্য পারতেছে না, রিভার লিঙ্কিং প্রজেক্ট করবে, তার ভিতরে তিস্তাও আছে, গঙ্গাও আছে। এটা যদি করে ফেলতে তাহলে তো আমরা এক ফোঁটা পানি পাবো না। সমস্যাটা কিন্তু ওখানে, সমস্যাটা ওখানে। আর 2 নম্বর হচ্ছে এখন যেটা হয়, এই যে পলি আসে, তারপরে আস্তে আস্তে আমাদের সিল স্টেশনে প্রায় 2000-এর মতো নদী আছে। 1000 নদী ইতিমধ্যে মারা গেছে। এই 1000 নদীতে পানি দিয়ে বঙ্গোপসাগরে যা পড়বে প্রবাহিত হতে পারে না, নদীগুলো তো শুকায় গেছে, সিল স্টেশন হয়ে গেছে। এটা তো একটা বিষয় আছে, ঢাকাতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায় একটু বৃষ্টি হলে, আর এবার তো ভয়ানক অবস্থা হলো এখনই কয়েকদিনের মধ্যে। সেটা নিয়ে আমি আপনার মন্তব্য শুনতে চাই। এর আগে থেকে আমরা অপরিকল্পিত নগরী একদমই মানে খুবই কমন একটা শব্দ, সবাইকে ব্যবহার করতে দেখি। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে উদ্যোগ দরকার, সেই উদ্যোগ তো নিতে আমরা দেখলাম। এটা তো উদ্যোগ নিতে আমাদের দেশের যেসব প্রতিষ্ঠান আছে এটা দিয়ে পারবেন না। ধরেন পূর্বাচল, আপনি স্যাটেলাইট শহর বানাইতে পারতেন, অ্যাডমিনিস্ট্রেটিভ শহর বানান, ওরা তো বেঁচে খায়, টাকা পয়সা খায়, এটা করে ফেলছে। তো সুতরাং এখন ঢাকা শহর যে জায়গায় আসছে, এই ধরেন পরশুদিনই পত্রিকায় আসছে, বসবাসের অনুপযুক্ত শহরের ভিতরে আমরা 3 নম্বরে আছি, ঢাকা 3 নম্বর। এখন ধরেন এই যে রাস্তাঘাট, একটা আইডিয়াল শহরে 25 ভাগ শূন্য খালি জায়গা লাগে, আমাদের আছে 7 ভাগ। তার ভিতরে হকার টকার আবার দেখেন সবই আছে। কিন্তু আপনি নিজেই একটু আজকে আলোচনায় বলেছেন যে আমাদের এই সংকটটা হওয়ার কথা না, কারণ আমাদের ঢাকার চারিপাশে আছে নদী বেষ্টিত একটি শহরে যে সমস্যাটা হচ্ছে, তাহলে আমাদের যে বৃষ্টির যে পানিটা, এটা কালভার্ট হয়ে খাল নালা হয়ে আলটিমেটলি তো তুরাগ নদ আছে, ওখানে কোনো মাছের প্রাণী পাওয়া যায় না, মাছ পাওয়া যায় না, কিন্তু লাশ পাওয়া যায়। হ্যাঁ, এখানে আপনার সদরঘাট আছে, কি বুড়িগঙ্গা নদী, এখানে কোনো প্রাণী বাঁচেই না, এটাকে নদী বলা যায় না। তো নদী নাই তো, এখন নদীর যে ফাংশন সেই নদী নাই তো। তাই আমাদের এখানে ঢাকা শহরে আবার পানি ধরেন যেটা আসতেছে, 1 ফোঁটা পানি জলাবদ্ধতা তৈরি করতেছে। আপনি দেখেন ফকিরে ফুলে, আপনি এখন কালভার্ট রোড আছে না, ওটা তো জাহাজ চলতো, আমরা পুরো দিনে দেখছি, স্বাধীনতার আগে আমি ঢাকা শহরে দেখছি। তো এই যে ফার্ম টেলিভিশন সেন্টার মধ্যে রাস্তা ছিল, এখন এই জন্য বলতে পারি এই শহরটাকে আপনার ধরেন মাটির নিচ দিয়ে টিউব বানাইলেন, এটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে সব একবারে করতে হবে, আদা করে হবে না। আপনার প্রয়োজনে হায়ার পার্সেন্ট। আচ্ছা, আপনি একটা সাজেশন নিয়ে এসেছেন, আমার মনে হয় যে আমরা না, ধরেন আমি বলি আরেকটা বলি, ধরেন এই যে আমাদের রাস্তা নাই গুলশানে, বনানীতে, বাড়িধারায়, কোনো জায়গায় রাস্তা নাই, 2-3টে গাড়ি ক্রস করতে পারে না মাথা দিয়ে। আপনার বলেন 10 তলা 15 তলা পারমিশন দিচ্ছেন, একটা 15 তলা গাড়িতে গাড়ি থাকে কতগুলো? না, আমার মনে হয় যে আমরা আপনার 2 তলা রুটলেস হয়ে আপনি বলেন যে আপনার বিল্ডিং এর গাড়ি আপনার বিল্ডিং এর ভিতরে থাকবে, রাস্তা থাকবে না, 3 তলা করে দেন, পার্কিং করাই দেন, বাধ্য করেন, তাদের বাধ্য করতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে। আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন এর আগে, যে সমন্বিত একটা উদ্যোগ দরকার, সবাই মিলে বসে যে কি করণীয় সেটা আসলে একজন, এখানে সুয়ারেজের ব্যাপারও কিন্তু আছে। সুতরাং সব এক্সপার্টদের নিয়ে আমরা আশা করি যে এই সংকটটা নিয়ে আমরা আগামী বছর বা আগামীতে এরকম সংকট যদি কখনো আবার হয়, তাহলে বা এরকম সংকট যেন আর আগামীতে না হয়, আমরা যেন এই সংকট নিয়ে আবার এভাবে কথা না বলি, বলতে গেলে অন্তত আমার মনে হয় ফেজ ওয়াইজ এই সংকট মোকাবেলা হবে। কারণ আপনি কি জানতেন যে ট্রাফিক সিগন্যালে এআই বসবে? জানতেন না। এক্স্যাক্টলি, তারেক রহমান গোপন এটা বসায় দিছে, এখন গাড়ি টাইট হয়ে গেছে। এখন ধরেন ব্যাটারি চালিত রিক্সা, ওকে তো আর এআই চেনে না, ও যায়, কিন্তু গাড়ি তো থেমে আছে। আপনার কিউআর কোড বসাই দিছে, প্রত্যেকটা কেনাকাটায় কিউআর কোড, টাকা পয়সা হবে। জি, আমরা আশা রাখতে চাই যে আমরা এরকম সোসাইটি করলে দুর্নীতি চলে যাবে, আর তৈরি না হয়। হ্যাঁ, একটু তরুণদের রাজনীতি নিয়ে কথা হচ্ছিল, যেটা আসলে মেয়াজিজ বললেন, তার কথা একটু হতাশা আছে। আমি আপনার কাছে শুনতে চাই, আরো অনেকের মধ্যে হতাশা দেখি। রাজনৈতিক বক্তব্য যদি বলি, তাহলে আমি একজনের কথা উল্লেখ করেছি, আমরা আবার পাল্টা আরেকজন নেতা, বিএনপি নেতা রাশেদ খানকে বলতে শুনেছি, বিএনপিদের পাহারা না দিয়ে রাখলে আওয়ামী লীগ নামক হাঙর তাদের এতদিন খেয়ে ফেলতো। এ ধরনের বক্তব্য আমরা শুনছি। আবার অনেকে বলে যে এই তরুণদের একটি অংশ, তরুণ বলতে আপনি কোন তাদের কথা বোঝাচ্ছেন যায় না, সামগ্রিকভাবে সব তরুণ নাকি রাজনীতি যারা করছে সেই রাজনীতির তরুণরাও তো আসলে নানান ভাগে নানান আদর্শে বিভক্ত হয়ে গেছে। সে অর্থে যদি যে দলটি
দলটিকে আমরা অনেকে তরুণদের দল জি। বলছি, এনসিপি যদি সেটা বলেন তাহলে সেই দলকে নিয়ে এরকম মন্তব্য আছে তারা জামাতের বি টিম হয়ে গেছে। আপনার মন্তব্য শুনি। দেখুন, আমি যখন তরুণ বলি আমি ঠিক এনসিপিকে মেন করি না। এনসিপি তরুণদের ওই অভ্যুত্থানের ভেতর দিয়ে তৈরি একটি রাজনৈতিক দল, এবং আমি বেশ আগের থেকে বলছি এনসিপি আত্মহত্যা করেছে। তাদের রাজনীতির বিসর্জন দিয়ে তারা প্রচলিত পথে হেঁটে সংসদে গিয়ে ক্ষমতার হালুয়া রুটি পাওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে দায়িত্বহীনতা, বাগাড়ম্বর এবং ইত্যাদি করে এবং চুরিচামারি করে দুর্নীতি করে তারা মানুষের মন থেকে 2 বছরের মধ্যে উঠে গেছে। কাজে এই তরুণরাই তরুণদের প্রতিনিধিত্ব করছে, এটা আমি মনে করি না। আরেকটা গর্হিত অপরাধ হয়েছে, স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করে তারা কিন্তু এককভাবেও থাকতে পারতো এই সমস্ত খারাপ বৈশিষ্ট্য নিয়েই, তাতেও তাদের প্রতি কিছু সিম্প্যাথি থাকতো। কিন্তু যখনই আপনি 71-এর যে যারা এই রাষ্ট্রের স্বাধীনতাই চায়নি, আপনি তাদের সাথে জোট করেছেন 6টি সিট পাবেন বলে, কাজেই তাদের রাজনীতিটি কিন্তু এখন নেতিবাচক। এবং তাদেরকে দেখুন, এর মানে কিন্তু আবার পলাতকরা যে বয়ানটি দাঁড় করিয়েছে যে তাইলে শেখ হাসিনাই ভালো ছিল কারণ তরুণরা খারাপ, মানে এটি একটি অদ্ভুত কুযুক্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর কারা এসব বয়ান তৈরি করছে আপনি জানেন? যারা ওই আমলের বেনিফিশিয়ারি। আমি একটা টেলিভিশন চ্যানেলে 3 জন ভদ্র মহিলাকে মধ্যরাতে বেগুন নিয়ে একজন গবেষককে হেনস্থা করতে দেখেছিলাম। রিমেম্বার, 3 জন ভদ্র মহিলা মধ্যরাতে বেগুন, এবং ভদ্রলোককে পরে শাসানো হচ্ছিল যে আগামীকালকে যদি তাকে গ্রেফতার করা হয় উনি কি বলবেন। তো উনি বলছেন যে আমি তো একজন গবেষক, আমাকে কেন গ্রেফতার করা হবে? বলে এই যে আপনি বেগুন নিয়ে আতঙ্ক তৈরি করলেন, সমাজে যদি দাম বেড়ে যায়, চাষিরা যদি ক্ষতিগ্রস্ত হয়, মানে সবাই শেখ হাসিনার প্রতিনিধি হয়ে টেলিভিশন প্রোগ্রাম, স্ক্রিন এবং বিচার আচার কার্যক্রম এরকম এক্সপেরিয়েন্স শুধু ওনার না, আরো অনেকে আছে। আমি কথাটা এই জন্য বলছি যে আমরা যে কি গহ্বর থেকে, কি গর্ত থেকে, কি ভয়ঙ্কর টক্সিক জায়গা থেকে ফিরে এসেছি। 18 মাসে ইউনূসের সমালোচনা করে কেউ কেউ চাচ্ছেন যে এই অন্তর্বর্তী সরকারের আমলটাকে প্রশ্নবিদ্ধ করতে। কেউ কেউ তরুণদেরকে, দেখুন তরুণদেরকে যে প্রফেসর ইউনূস ভুল পথে পরিচালিত করেছেন এটা আমরা পরিষ্কার বলছি, আজিজ ভাইয়ের সাথে আমি একমত। তাদের উচিত ছিল, তারা যে রাজনীতির শূন্যতাটি আইডেন্টিফাই করেছিল যে একটি মধ্যপন্থী উদারনৈতিক রাজনৈতিক শূন্যতা রয়েছে, সেই পথে তারা হাঁটলই না। তারা 24 মাসের মধ্যে তাদের গোলায় ধান ওঠানোর চেষ্টা করলো। এবং এত বড় সুযোগ বাংলাদেশে, দেখুন অনেকে এনসিপির সাথে জাসদের তুলনা করে, আমি করি না। জাসদের যে 72 সালের উত্থান, যে উত্তাল শেখ মুজিবের বিরোধিতার মুখে, কই এনসিপির তো তা করতে হয়নি। এনসিপি যখন তখন যমুনায় যেতে পারতো, 3 জন উপদেষ্টা হয়েছিল। কাজে এই তুলনা জাসদের সাথে হবে না। এইরকম সুবর্ণ সুযোগ যারা হাতছাড়া করেছে তাদের রাজনৈতিক বিপর্যয়। আসলে কি এত কমফোর্টের মধ্য দিয়ে একটি দল যখন তৈরি হয় সেখানে সমস্যা হয় কিনা? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, গণ অভ্যুত্থানের ইতিহাস বলে অভ্যুত্থানের নায়করা রাজনীতিতে নরমালি সফল হয় না, ক্ষমতায় তো আরো অসফল হয়। আপনি নেপালের উদাহরণ দেখেন, আজকে সেখানে আপনি অভ্যুত্থানের নায়করা শব্দটি ব্যবহার করেছেন, সকলেই কি নায়ক এই দল? না, সকলে নায়ক না, কিন্তু তারা তো দেখুন এটি একটি বারুদের কারখানা হয়েছিল। শেখ হাসিনার শাসন আমলে গুম, খুন, আয়নাঘর, নির্যাতন, শেয়ার মার্কেটে দরবেশের হাতে টাকা হারানো, ব্যাংক লুটেরা, হাসিনার 15 বছরের ভোটহীন অবৈধভাবে ক্ষমতায় দখল করে থাকা, সব মিলিয়ে মানুষ বিস্ফোরণ মুখ হয়েছিল। সেখানে স্পার্কটি করেছে এই তরুণরা। কাজেই তারা এই আপনি যে 35 জুলাই 36 জুলাইয়ের গল্প বলেন, সেখানে তো আমি সব স্তরের মানুষকে দেখেছি। আমি মাদের দেখেছি, সন্তানদের দেখেছি, স্কুল পড়ুয়া বাচ্চাদের দেখেছি। কাজে কিন্তু তারা স্পার্কটি করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। কাজে এই ক্রেডিটটুকু তাদের আমরা দিতে চাই। কিন্তু তারা নিজেরাই যদি ওই ক্রেডিট না নিয়ে তারা প্রচলিত রাজনীতির ধারায় নিজেদেরকে সমর্পিত করে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি কি বিএনপির সমালোচনা করার কোনো নৈতিক অধিকার রাখে না। দেখুন, বিএনপির সমালোচনা 1000টা হতে পারে, কেন হবে না, কিন্তু এত অদায়িত্বশীল ভাবে করা। আমি একটু বলি এখানে, আপনি যেহেতু বলছেন যে হ্যাঁ ডেফিনেটলি তারা একটা স্পার্ক তৈরি করেছিল তখন, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে একটি সময় গিয়ে গণঅভ্যুত্থানে কিন্তু আমরা সমন্বয়ক নিয়ে, কে সমন্বয়ক, কাকে গ্রেফতার করবে, তখন প্রতিটি স্টুডেন্ট তারা বলা শুরু করলো আমি সমন্বয়ক, তুমি কে, আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। তো সবার পার্টিসিপেশন আসলো। ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে মেটিকুলাস ডিজাইন বলেছেন বলে অনেক সমালোচনার তিনি মুখোমুখি হয়েছেন, কারণ এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। কিন্তু এই আন্দোলনটাকে সফল করার জন্য আমার কাছে কেন জানি মনে হয় এটা আসলেই মেটিকুলাসলি ডিজাইন। কারণ এখানে নেপথ্যে থেকে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেরকম সহযোগিতা করেছেন, মহাসচিবের যে ভূমিকা ছিল তখন, সেটা তো আসলে একটা ডিজাইনেরই পার্ট হাসিনার পতনের জন্য।
দেখুন আমি বলি, লেনিন রাশিয়াতে বিপ্লব করেছিলেন ডাকাতদের সাথে নিয়ে। আমাদের এখানে তো আন্তঃজেলা ডাকাত দলকে আনতে হয়নি ঢাকা শহরে, হলেও ওইটা জাস্টিফাইড হতো। আপনি একটি অবৈধ ফ্যাসিস্ট, খুনি, আপনার গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী ব্যক্তি, মহিলা এবং তার সাঙ্গপাঙ্গ, এই যে কসাই কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এদেরকে বিতাড়িত করবেন কি করে সমাজ থেকে? তারা তো হুডলামস। আমি তো আওয়ামী লীগের ৭১ সালের সাথে ২৪-এর এই একটা মিল আমি পাই। ৭১-এ যেরকম রাজাকার, আলবদর, আলশামস ছিল, ২৪-এ কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছিল। একই চেহারা, মিলিশিয়া যাদেরকে আমরা বলি, তাদের হাতে আমি অস্ত্র দেখেছি, তাদের হাতে সেই স্নাইপার রাইফেল দেখেছি। এই যে ব্রিগেডিয়ার শাখাওয়াতের একটি মন্তব্য নিয়ে বয়ান উৎপাদনকারীরা প্রপাগান্ডা শুরু করলো, কোত্থেকে ১৮,০০০ রাইফেল পুলিশ টেন্ডার দিয়ে কিনেছে। এই ডকুমেন্ট আমরা পাবলিকলি অ্যাভেলেবল ডকুমেন্ট। কাজে এইখানে মানে স্বীকার করা তো দূরের কথা, অনুশোচনা হওয়া তো দূরের কথা, এখন বয়ান তৈরি করা হচ্ছে যে যারা জুলাই ঘটিয়েছে তারা নাকি জঙ্গি। আমি তো দেখেছি এরা জঙ্গি। আচ্ছা, আপনি যেটি কথা বললেন আমি একদম আপনার সাথে একমত। বড় সংগঠন ছাড়া, রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণ ছাড়া, তারেক রহমান কিংবা মির্জা ফখরুল আহমদের মতো, ফখরুল ইসলামের মতো লোক ছাড়া এই আন্দোলন কিন্তু সমাপ্তির দিকে যেত না। কেননা আমরা যে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় দেখেছি। দেখুন, আমি শুধু রাজনৈতিক দলের কথা বলবো না, আমি সাধারণ বাংলাদেশি নাগরিকদের, আমার দেখা সবচাইতে গণ অভ্যুত্থানের যে উপাদানগুলো থাকার কথা সেটি ২৪-এ ছিল। আমরা তো ৯০ দেখেছি, আমরা তো ৬৯ সম্পর্কে জানি। ৯০-তে আমরা রাস্তায় ছিলাম, ৯০ অনেকখানি শহরে পরিবর্তনের গল্প। ২৪ হচ্ছে আপনার সঠিক গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ এই লজ্জা, এই অপমান থেকে নিজেকে বের করার জন্য মিথ্যাচার করছে। তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে তিনি একটি ফেরি চলে যাওয়ার পরে তাকে মাছ পথ থেকে ফেরিটা ফিরিয়ে আনা হয়েছে। যুক্তি কিছু আমরা শুনছি, যুক্তি যাই হোক না কেন, ফেরিতে ফিরে এসেছে যে যাত্রীরা সেখানে ছিলেন, তাদেরকে ফিরে আসতে হয়েছে তাকে নেওয়ার জন্য। আপনি কিভাবে দেখেন? আসলে আমরা অনেক নতুন বন্দোবস্তের কথা শুনেছি, কিন্তু তরুণদের মধ্যে এই এটাও এক ধরনের মব শক্তি ঘটানোর চেষ্টা। এটা তার নৈতিক অবস্থান, এমপি হয়েছে, তার তো একটা নৈতিক অবস্থা দাঁড়াতে। আমি ফেরিতে অনেক লোক আছে, আমি দেখছি, আমি আরিচে নগর বাড়ি ঘাট পড়ার সময় এক অফিসার আসবে, ফেরি থাকতেছে না, অনেকক্ষণ বসে সে গাড়ি, তার গাড়ি উঠলো, তারপরে ফেরি ছাড়বো। এটা তো বাংলাদেশের এই কালচারটা তো ওই জায়গায় দাঁড়ায় নেই। তো সে যে ফেরি নিয়ে আসছে, আপনি দেখেন সংসদ ভবনে বলছে না যে আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল, শহীদ হয়েছে, আমার মা আমক, আমার ফ্যামিলিতে এতজন ছিল। তার তো নৈতিক স্খলন জনিত অপরাধে তাকে সংসদ সদস্য পদ বাতিল করা উচিত ছিল। আবার দেখেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলছেন না শিশু মুক্তিযোদ্ধা, বলছে না মুক্তিযোদ্ধা তা জামাতিরা হইতে চায়, কিন্তু ওই দায়টা নিতে চায় না, ৭১-এর দায়টা নিতে চায় না, কিন্তু ভিতরে ভিতরে সবাই মুক্তিযুদ্ধ হতে চায়। এই যে ব্যারিস্টার সাহেবের আমদানি হয়েছে না, এই পরে আপনার ৫ই আগস্টের আগে তাকে দেখা যায় না, পরে আমদানি হয়েছে, সেও বলে যে আমার বাপে মুক্তিযুদ্ধ ছিল, আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল। সবাই মুক্তিযোদ্ধা হইতে চায়, কিন্তু মুক্তিযোদ্ধা না। তো এই জন্যই বলছি যে সুতরাং এগুলো যত আলোচনা করবেন তত গুরুত্ব বাড়বে। আমি শুধু কায়সারের একটা কথা বলি যে দেখেন যে বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে আপনার এই তরুণদেরকে সমালোচনা করলে বয়ান তৈরি হবে। যে আর এখন কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কিন্তু ইউনূস না, ইউনূসের অভিযোগ আছে না, তাদের ইউনূসের উপদেষ্টার সাথে দুদকে মামলা আছে না, দুদকে তো তদন্ত হয় না। আমি তো মনে করবো সরকারের সাথে নিশ্চয়ই গুটুগুটু আছে, নইলে দুদক তদন্ত করে না কেন? এখন আমার বক্তব্য হচ্ছে এই তরুণদের যত আলোচনা করবেন, যত গুরুত্ব দিবেন, তত গুরুত্ব পাবে। এর ডেড কেস, এটার কোনো ভবিষ্যৎ নাই। পাটনের কথা বলছেন, এখন বলতে হয় ও মাদ্রাসায় পড়ছে, ও শিবির করছে, ও তো বলবেই এটা, ও তো বলবেই এটা। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। পাটোয়ারি তো বরাবরই বেয়াদব, যাদবের মতো কথা বলে। আচ্ছা আশরাফ কাছে, আমরা তাহলে কি কি বিষয় নিয়ে আলোচনা করব? আপনার কাছে কি মনে হয়? আমরা আওয়ামী লীগ নিয়ে আলোচনা করলে আওয়ামী লীগের পুনর্বাসন বলা হবে, তরুণদের নিয়ে আলোচনা করার না করার কথা আমরা কিন্তু আওয়ামী লীগ নিয়ে আলোচনা করব, এবং সেটি হচ্ছে তার বিচারের জন্য। শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আসামি, তার বিচার, তাকে ফিরিয়ে আনা, শেখ হাসিনার টপ কমান্ডাররা যারা ১৪০০ বাচ্চাকে খুন করেছে তাদের বিচার, এবং এই বিচার যেন বাংলাদেশ শত বছর মনে রাখে, আগামীতে কেউ যেন স্বৈরাচার ফ্যাসিস্ট না হয়।
কেউ যেন ভাত এবং ভোটের অধিকার চুরি না করে, এরকম করে আমরা একটি বিচার করতে চাই। দেখুন, ডক্টর ইউনূসের 18 মাসে তারা কতদূর পেরেছে কি পারেনি, আমি ওই সরকার বিদায় নেওয়ার দিনই বলেছি একটি শ্বেতপত্র প্রকাশ করা উচিত। তাদের দুর্নীতির, তাদের নৈতিক দুর্নীতির, তাদের আপনার স্বজন প্রীতির করা উচিত, এবং আমি এখনো মনে করি গভর্নমেন্টের এটা করা উচিত। কাজেই না করলে কিন্তু ইতিহাসে যেই ভুল করবে সেটি আমরা 1/11 এর পরে আওয়ামী লীগকে খুব সোচ্চার দেখতাম পার্লামেন্টে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের ব্যাপারে একটি মামলাও কিন্তু তারা করেনি, কেননা তারা তার সুবিধাভোগী ছিল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু সংস্কার নিয়ে কথা বলতে চাই, এবং অবশ্যই কিন্তু সংস্কার নিয়ে কথা বলার আগে এই যে নারীদের বিষয়টা আপনি যেভাবে প্রফেসর ইউনূসের আমলে ডিল করা হলো, সোহরাওয়ার্দী উদ্যানে আপনার অশ্লীল সব কথাবার্তা বলা হলো, এর কোনো বিচার আমরা তখন পেলাম না। কাজেই বাংলাদেশের 50% জনগোষ্ঠী যদি নারী হয়, তাকে আপনি কোন জায়গায় দেখছেন, এটা আমরা করতে চাই। তরুণদের ব্যাপারে কথা বলতে চাই, তাদের কর্মসংস্থানের জায়গাটি কি, শিক্ষার যে মান আওয়ামী লীগ সরকার, দীপুমণি, নুরুল ইসলাম নাহিদরা করে গেছিলেন, এটি কিন্তু একটি সংঘবদ্ধ চেষ্টা। সেই জায়গাটিতে শিক্ষাতে আপনি কোথায় আনবেন, আমরা যেন সঠিক নিশ্চয়ই। কিন্তু আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি নিজেও দেখেছেন যে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে খবরটি প্রকাশিত হয়েছে, চট্টগ্রাম সিটিতে 2 কোটি টাকা চাঁদা না পেয়ে একদম দিন দুপুরে সেই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, 35 লাখ টাকা ভাঙচুর করার অভিযোগ এসেছে। এবং আমি খবরটিতে দেখলাম যে আসলে বিদেশ থেকে একটি ফোন এসেছিল 2 দিন আগে, বিদেশি নাম্বার থেকে ফোন করে তাকে থ্রেট দেওয়া হয়, এবং যে ফোনটি করে তার নাম হচ্ছে ডেভিড ইমন। এরকম এই ইমন, এখন আমি তথ্য পাচ্ছি যে এরকম আসলে তিনি পলাতক সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারী। বিএনপি সরকার ক্ষমতায় সাজ্জাদ শিবির ক্যাডার তিনি চাঁদাবাজি করছেন, বা তার গ্রুপ চাঁদাবাজি করছে বিদেশ থেকে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি শিবির ক্যাডার কিনা, ছাত্রদল ক্যাডার কিনা, বিএনপি ক্যাডার কিনা, ডাজন্ট ম্যাটার। আপনি নাগরিকের সরকার, আপনি নাগরিকের জীবন মান, ব্যবসা, স্বাধীন চলাচল, স্বাধীন কথা বলা নিশ্চিত করবেন, আর সবকিছুর আগে কাজেই সরকারকে আইন শৃঙ্খলার জায়গায় 0 টলারেন্সে যেতে হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক কাজে ব্যস্ত দেখি, তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, কিন্তু তার মন্ত্রণালয়ের অবস্থা নিয়ে তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। দেখুন, চট্টগ্রামের যে ঘটনাটি, এটি লজ্জার। তার আগে আরেকজন যুবদল নেতা কি করেছে আমরা দেখেছি। কাজেই এই জিনিসগুলো কিন্তু আপনি মনে রাখবেন, 20 বছর পর্যন্ত মানুষ মনে রাখবে। আমাদের এখনো মনে আছে গত 20 বছর আগে যে অনিয়ম হয়েছে, এই যে মানে হাসিনার আমলে যে অন্যায়গুলো হয়েছে, এটি আপনার 0 টলারেন্সে যেতে হবে। সুশাসনের জায়গায় সরকার যদি এক বিন্দুও ছাড় দেয়, সেটি এই সরকারের পতনের জন্য যথেষ্ট বড় কারণ। কিন্তু যে জামাত বা যে বিরোধী জোট থেকে, যদি বড় অর্থে বলি, এত বেশি বিএনপিকে নির্বাচনের আগে এবং পরে এত চাঁদাবাজ বলা হয়েছে, সেই জামাতে, সেই এনসিপিতে যদি চাঁদাবাজ পাওয়া যায়, তাকে কিভাবে দেখবেন? আপনি কি জামাতের আসল চেহারা নির্বাচনের 3 দিন আগে দেখেননি? তাদের যে নগদ টাকা সহ, ঝোলায় ভরা টাকা, বস্তায় ভরা টাকা সহ তারা ধরা পড়লেন, তাদের নৈতিকতার রাজনীতি তো সেদিনই মার খেয়ে গেছে। দেখুন, আমি মনে করি জামাত যেরকম একটি মানে মজমা জমিয়েছিল যে তারা পাওয়ারে চলে আসতেছে, সবাই বেহেশতের দিকে রওনা হয়ে গেছে, সবকিছু কিন্তু 72 ঘন্টা আগে মানুষ বুঝে ফেলেছে যে এই দলটি দ্বারা আশ্রিত হওয়া যাবে না। তাদের নেতারা, তাদের কর্মীরা যখন টাকা সহ এবং নগদ অর্থ বিতরণরত অবস্থায় ধরা পড়ে, জামাতের সেই দাঁড়িপাল্লার রাজনীতি, নৈতিকতার রাজনীতি কিন্তু নাই। এবং আমরা জামাতকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চিনি, এবং তারা রক কাটার শিবির, কিন্তু তারা কিন্তু সেই জামাত যে আপনাকে সব ধরনের ব্যবস্থা করে দিবে। তাদের একটি রাজনীতি যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দেখুন, স্বাধীনতা বিরোধী, ইসলামের সাথে সম্পর্কহীন একটি মানে উগ্রবাদী গোষ্ঠীর নাম হচ্ছে জামাত। কাজেই তিনি, তার যে ছাত্র সংগঠন বা তার যে মাস্তান বা ক্যাডাররা চাঁদা চাইতে পারেন, এটি আমি সাংঘাতিকভাবে বিশ্বাস করি, এবং চট্টগ্রাম অঞ্চলে যে চাইতেই পারেন সেইখানের প্রভাব প্রতিপত্তি আমরা জানি। কাজেই সরকারকে কিন্তু চট্টগ্রাম, খুলনা, যশোর ভাবলে হবে না, সরকারকে জামাত, বিএনপি, ছাত্রদল ভাবলে হবে না। সরকারের কাছে একমাত্র পূজনীয় ব্যক্তি একজন নাগরিক, একজন ব্যবসায়ী, একজন শিক্ষক, এবং তার জীবনমান নিশ্চিত। শেষ করে দিব, আমি এম এ আজিজ আপনার মন্তব্য শুনতে চাই। আমরা ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি, কিন্তু যেমনটি আসলে আশরাফ কায়সার বললেন যে একটা উগ্রবাদী গোষ্ঠী, সেই উগ্রবাদী গোষ্ঠী এখন বিরোধী দলে। আপনি কিভাবে দেখেন আগামী দিন, কি দেখেন? দেখেন, প্রথম কথা হচ্ছে, বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজ। তারা তো প্রাতিষ্ঠানিক চাঁদাবাজ, তাদের অনেক সংগঠন আছে। তারা যদি বলেন, যেমন স্বাধীনতার কথা বলেন, বলবে না আমরা তো জন্মগ্রহণ করি নাই,
সুতরাং ইতিহাস জানি না, এইটা বলবে। আবার মুক্তিযুদ্ধ হতে চায়, সংসদে ফরমাল দিক বলছে। তো আবার দেখেন, তারা কিন্তু যে জিনিসটা ছিল না বাংলাদেশে, প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, মক্তবে বলৎকার, রেপ শুরু করছে, দুর্নীতি হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে কমপক্ষে 10-12টা দেশে দুর্নীতিতে ক্যাপিটাল পানিশমেন্ট আছে। বেগম খালেদা জিয়া দেখেন অ্যাসিড থ্রোয়িং ছিল, আমি বহু জায়গায় বলি, এটা উদাহরণ দিই। তিনি ক্যাপিটাল পানিশমেন্ট করছে, আইন প্রয়োগ করছে, এখন নাই। আপনি আইন করেন না, যেমন ধরেন কিউআর কোডে গেলেন, এটা সময় লাগবে। বাংলাদেশে ঘনবসতি এটা আপনার সততা ক্যাশলেস সোসাইটি বানাতে সময় লাগবে। এআই বসাইছেন, ট্রাফিক সিগন্যালে সময় লাগবে। এটা একটা পজিটিভ ভালো জিনিস, কিন্তু সময় লাগবে। সময় তো দিতে চায় না, বুড়িগঙ্গা ফেলায় দিবে, 7 দিন সময় দিবে বাহাদুরের বাচ্চারা। হ্যাঁ, তো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনি আইন প্রয়োগ করেন না কেন? আইন প্রয়োগ করেন কঠোর নিষ্ঠুর ভাবে, একদম আইন প্রয়োগ করেন, আইন করেন, দুর্নীতিবিদ্যা আইন করেন। এই যে ধরা হয়েছে না, ভিডিও দেখছি না, একদমই তাই। এমপি হয়েছে তো কি হয়েছে, যে দলেরই হোক না কেন চাঁদাবাজদের থামিয়ে দিতে হবে। আমি শুধু একটি লাইন বলি, এতিমখানাগুলোয় এবং মাদ্রাসাগুলোয় প্রায় শিশু নির্যাতনের অভিযোগ আসে। আপনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। এই যে অবুঝ শিশুদের উপরে নির্যাতন কারা করেন এবং প্রাতিষ্ঠানিকভাবে হয়, সেটি বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। অভিযোগগুলো গুরুতর। আরেকটা হচ্ছে যে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের এক টেবিলে বসে আমাদের নদীর গতিপথ কোত্থেকে আসে, অভিন্ন নদীগুলোর অবস্থা কি, পানি জলাবদ্ধতা কেন হচ্ছে, এই নিয়ে কথা বলে দরকার হলে জাতিসংঘে আপনি কমপ্লেইন করবেন যে আমাদের বন্যার কারণ কি। এই সময় বিভেদের রাজনীতি, কে বুড়িগঙ্গায় পড়বে, কে কক্সবাজারে পড়ে যাবে, এগুলো কোনো রাজনীতি না, এগুলো অত্যন্ত হঠকারিতা, এবং এগুলো আমার দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। অশেষ ধন্যবাদ। আমরাও তাই মনে করি যে আমার মনে হয় তিনজন কিছু কিছু জায়গায় আমরা একদমই একমত যে সরকারের বিশেষ করে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে, এবং রাজনৈতিক এই দোষারূপের রাজনীতি থেকে আমরা রাজনীতি যা দেখছি সেখান থেকে বের হয়ে আসতে হবে। অশেষ ধন্যবাদ এম এ আজিজ। প্রধানমন্ত্রী বলছে সবার ঐক্য চাই, ঐক্য হবে না, দক্ষিণপন্থীর সাথে কোনো ঐক্য হবে না। ম্যান্ডেলা চেষ্টা করছে সাউথ আফ্রিকাতে, এখন সেই জায়গা নাই। সে হোয়াইটের ডি ক্লার্কের সাথেও রিকনসিলিয়েশন করছে না, পলিটিক্স ভিন্ন, এখন আর সেই জায়গা নাই। পলিটিক্স এক না হলে কখনো ঐক্য হয় না। আমার কথা হলো জাতীয় ইস্যুতে একমত হোক, জাতীয় ইস্যুতে রাজনীতি যার যার থাকবে, সেটাই বলছিলাম, এরকম একটা জাতীয় ইস্যু। কোন অন্ধকারের রাজনীতি, অন্ধকার যুগে ঢোকার রাজনীতিকে অনুমোদন করা যাবে না।